হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে কিছু ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার আপডেটস নিয়ে। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে সাকিব খানের রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা বরবাদ। সেই সিনেমার একটা গান রিলিজ হয়েছে পোস্ট রিলিজ, যেটার নাম হচ্ছে আমাদের মহামায়া। তো সেই গানটারও সেই গানটা নিয়ে কথা বলবো। তো এই গানটার হিন্দিতে আমার লাইভ রিয়াকশন আছে হিন্দি চ্যানেলে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো এখন আমরা বাংলা রিভিউ করবো এই গানটা আমার কিরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। তার পাশাপাশি আপডেট নিয়ে কথা বলবো। এবং এই আপডেট ভিডিও অনেক দিন ধরে আসেনি, প্রায় এক সপ্তাহের মতো হয়তো কোনো আপডেট ভিডিও আসেনি। কারণ আমার একটা ফোন ছিল, সেই ফোনটার প্রবলেম হয়েছিল, তাই জন্য আমি আপডেটগুলো দিতে পারছিলাম না। তো ফাইনালি এখন আপডেটগুলো আমি দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে সব থেকে ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে দৃশ্যম 3 থেকে। তো আমাদের মালায়ালাম ফিল্ম দৃশ্যম 3, মোহনলাল স্টারার ফিল্ম দৃশ্যম 3, সেই ফিল্মটা নাকি শুধু আমাদের মালায়ালাম ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে না, মালায়ালামের পাশাপাশি নাকি হিন্দি ভাষা সহ বাকি সব ভাষাতেও রিলিজ হবে, এরকমই একটা পরিকল্পনা করছে মেকার্সরা। প্যান ইন্ডিয়া আকারে রিলিজ দিতে চাইছে দৃশ্যম 3কে, এখানে মোহনলাল এই ফিল্মটা তার মেকার্সরা। তো এবার দেখা যাক। ফাইনালি শোনা গেছিল যে দৃশ্যম 3 মালায়ালাম ভার্সন এবং অজয় দেবগানের যেটা দৃশ্যম 3 হবে, সেই দুটো নাকি একই টাইমে রিলিজ দেবে এর মেকার্সরা। ঠিক আছে, বাট এখন যেটা আপডেট উঠে আসছে যে দৃশ্যম 3 যেটা অরিজিনালটা মোহনলালেরটা, সেটা নাকি মালায়ালামের পাশাপাশি নাকি হিন্দিতেও রিলিজ হবে ওই সেম দিনে, এবং বাকি আরও অন্যান্য ভাষাতেও রিলিজ দেওয়ার প্ল্যান করছে। তো এটা প্যান ইন্ডিয়া রিলিজ পেতে চলেছে এরকমই এখনো আমরা জানতে পারছি। তো দেখা যাক ফাইনালি এটা কি হয়। তাহলে এটা যদি হয় তাহলে অজয় দেবগানের যে দৃশ্যম 3 সেটা তাহলে কি হবে, সেটা কি মানুষ দেখবে? দেখা যাক। এই যে পরিকল্পনাটা আপডেটটা উঠে এসছে যে মেকার্সের এরকম ডিসিশন নিচ্ছে, এটা আদৌ সত্যি হয় নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে নানির হিট 3কে নিয়ে। তো নানির 1 তারিখে রিলিজ হতে যাচ্ছে একটা ফিল্ম, যেটার নাম হচ্ছে হিট 3, যার ট্রেলার রিলিজ হলো কিছুদিন আগে। ওই ট্রেলারটা নিয়েও কথা বলেছি আমার এই চ্যানেলে, এবং হিন্দি চ্যানেলেও অবশ্যই, না সরি, ওই ট্রেলারটা নিয়ে আমার বাংলা চ্যানেলে কথা বলেছি, বাট হিন্দিতে লাইভ রিয়াকশন দেওয়া হয়নি কারণ ফোনটা খারাপ ছিল। তো রিয়াকশন আমি কোনো একটা টাইমে দেবো। বাট হিট 3 নিয়ে একটা আপডেট যে হিট 3 থিয়েট্রিক্যাল রাইটস কিন্তু 40 কোটি টাকায় বিক্রি হয়েছে, এরকমই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ইয়েস, এটা কোনো কনফার্মেশন না, বাট 40 কোটি টাকা, অ্যারাউন্ড 40 কোটি টাকার কাছাকাছি এরকম একটা আপডেট উঠে আসছে যে 40 কোটি টাকারতেই নাকি থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে। এর বেশিও হতে পারে, আবার এর কমও হতে পারে, বাট 40 কোটির আশেপাশে। এবং হিট 3 নিয়ে কিন্তু দারুণ একটা হাইপও ক্রিয়েট হয়েছে। টিজার হেভি কাজ করেছিল, ট্রেলার কিন্তু ব্যাপক কাজ করেছে। ট্রেলারের মধ্যে দেখানো ভাইলেন্স, অ্যাগ্রেশন সব কিছু কিন্তু, নানির পারফরমেন্স সব কিছু মিলিয়ে কিন্তু একটা ভালো পজিটিভ একটা রেসপন্স পাচ্ছে। এবং হিট 3 এমনিতেই আপনার সার্টিফিকেট পেয়েছে। ঠিক আছে, হিট 3 যেহেতু বিশাল লেভেলে ভায়োলেন্স আছে, তাই জন্য হিট 3 কিন্তু হিট পেয়েছে। এবং এই ফিল্মটার যে রান টাইম হতে চলেছে সেটা হচ্ছে 2 ঘন্টা 35 মিনিট। ইয়েস, 2 ঘন্টা 35 মিনিটের রানিং লেন্থের ফিল্ম হতে চলেছে হিট 3। সার্টিফিকেশন পেয়েছে A+। এবং এই ফিল্মটা 40 কোটি টাকায় থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে, এখনও এরকমই আপডেট উঠে এসেছে। দেখা যায় পরবর্তীকালে এই আপডেটটা সত্যি কত কোটি টাকার হয় এটা জানার মতো বিষয় আছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে লোকেশ কানাগরাজকে নিয়ে। তো লোকেশ কানাগরাজের ড্রিম প্রজেক্ট, যেটার নাম হচ্ছে ইরুম্বাকাই মায়াবী, যেটা কাছে সুরিয়াকে নিয়ে বানানোর প্ল্যান করছে অনেক বছর ধরে, এবং এটা নাকি তার লাস্ট ফিল্ম মেবি হতে পারে। ঠিক আছে, তো এই ফিল্মটা সুরিয়ার সাথে হওয়ার কথা ছিল, বাট মাঝখানে শোনা গেছিল সুরিয়ার সাথে এত বড় একটা প্রজেক্ট মাউন্ট করতে চাইছে না প্রডিউসাররা, কারণ সুরিয়ার এখন ফেস খুব খারাপ যাচ্ছে। তাই জন্য লোকেশ কানাগরাজ যেটা আমির খানের কাছে নিয়ে যায়, এবং আমির খানের সাথে অনেকবার নাম উঠে এসেছে লোকেশ কানাগরাজের যে একটা ফিল্ম সে করবে তারা দুজন একসাথে। বাট এখন যেটা ইনসাইডার রিপোর্ট উঠে আসছে, যেটা বলতে গেলে অলমোস্ট কনফার্ম, যে ইরুম্বাকাই মায়াবী নাকি লোকেশ কানাগরাজ আমির খানকে নিয়েই বানাবে। এটা এখন নাকি পুরোপুরি বলতে গেলে অনেকটাই কনফার্ম। এবং এই প্রজেক্টটা যেই লেভেলের একটা একটা দরকার, যেই লেভেলের একটা স্টার এ লিস্টের স্টার দরকার, তার পাশাপাশি যেন বক্স অফিসও হেভি কাজ করে, তো সেই হিসাবে আমির খানকে নাকি অ্যাপ্রোচ করছে এখানে লোকেশ কানাগরাজ। এবং এই ফিল্মটা যেটা গল্পটা হতে চলেছে, যেখানে একটা নাকি এটা একটা সায়েন্স ফিকশন সুপার হিরো ফিল্ম হবে, যেখানে এখানে যে আমাদের হিরো থাকবে তার নাকি হাতটা রোবোটিক হবে, এবং তাই সেই রোবোটিক হাত হওয়ার কারণে সে নাকি অন্যায়ের বিরুদ্ধে লড়বে। তো এরকমই একটা মানে আপডেট উঠে এসেছে এই ফিল্মটা থেকে, যে ফিল্মটা গল্পটা এরকম হতে পারে। এবার এই রোবোটিক হাতটা শুনে আপনাদের বাকির কথা অনেকটা মনে করবে, ক্যাপ্টেন আমেরিকার উইন্টার সোলজারের যে বাকি ছিল, মার্বেলের যে এখন আমাদের যে নামটা ভুলিয়েছে হিরোটার, বাকি যে যে প্লে করে, যার একটা হাত রোবটের, তো রোবোটিক টাইপের মেশিন দিয়ে। তো এরকমের কথা মনে করছে আমি, আপনাদের মনে হতেই পারে, আমি বুঝতেই পারছি। বাট লোকেশ কানারাজ কিন্তু এরকমই নাকি একটা প্রজেক্ট ডিজাইন করেছে আমাদের আমির খানের জন্য, যেটা তার ড্রিম প্রজেক্ট ইরুম্বাকাই মায়াবী। দেখা যাক তাহলে আমির খান এই প্রজেক্টটা দিয়ে, আমির খান যখন লোকেশ কানাগরাজের সাথে আসবে এরকম একটা সায়েন্স ফিকশন প্রজেক্ট নিয়ে, তখন সেই ফিল্মটার বক্স অফিস কোন লেভেলে হবে এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক এই প্রজেক্টের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কতদিন পর দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের প্রদীপ রাঙ্গানাথনকে নিয়ে, যে রিসেন্টলি ড্রাগন বলে সিনেমাটি দিল, 150 কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করলো। তার আগে লাভ টুডের মতো সিনেমা করেছে, যেটা হিন্দিতে রিমেক হয়েছে লাবি আপা বলে। সেই
লাভ টুডে সিনেমাটা 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছিল, যেটা সে নিজেই ডিরেক্ট করেছিল, নিজেই অ্যাক্টার ছিল এই ফিল্মটার। তো তার এর আগেও প্রথম ফিল্মটা ছিল কোমালি বলে, ঠিক আছে। তো তার 4 নম্বর যেটা ফিল্ম যেটা সে ডিরেক্ট করেছে হচ্ছে বিঘ্নেশ শিবম, যে এর আগে ওই সামান্থা, তারপরে আমাদের বিজয় সেতুপতি আর তামান্না, তামান্না বলছি আমাদের একে নিয়ে নয়নতারাকে নিয়ে একটা ফিল্ম করেছিল, নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে। তো আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, যাই হোক। বিঘ্নেশ শিবন যে হচ্ছে নয়নতারার হাজব্যান্ড, ঠিক আছে, সে এবার ডিরেক্ট করেছে একটা ফিল্ম যাতে লিড চরিত্র আছে প্রদীপ রাঙ্গানাথন, কৃতি শেট্টি। তো এই ফিল্মটার শুটিং পুরোপুরি শেষ, যেটা নাম হচ্ছে লাভ ইন্স্যুরেন্স কোম্পানি। তো এই ফিল্মটা শুটিং পুরোপুরি শেষ। তো এই ফিল্মটা আমাদের মিউজিক দিয়েছে অনিরুদ্ধ, ঠিক আছে। তো দেখা যাক এই ফিল্মটার 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করতে পারে নাকি। এই ফিল্মটা নিয়েও কিন্তু যথেষ্ট একটা মানে কি বলবো, একটা পজিটিভ ভাইবস আমি পাচ্ছি। এবং লাভ ইন্স্যুরেন্স কোম্পানি যখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে তখন থেকে একটা ইউনিক কনসেপ্ট, এবং প্রদীপ রাঙ্গানাথন সবসময় কিন্তু ইউনিক কনসেপ্ট নিয়ে আসে। প্রথম আমরা দেখলাম যে মোবাইলের যে কানেকশনটা নিয়ে আসলো, তারপরে এডুকেশনের উপরে কানেকশনটা নিয়ে আসলো, যেটা লাইফ লেসন একটা। এবার দেখা যাক এই লাভ ইন্স্যুরেন্স কোম্পানি এই ফিল্মটা কি হয়, এবং এতে যে সূর্যও আছে, দেখা যাক কি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের শিবকার্তিকের আপকামিং প্যান ইন্ডিয়া সিনেমা, যেটা ডিরেক্ট করেছে এয়ার মুরগাডস সিকান্দারের যে ডিরেক্টর, ঠিক আছে। ফিল্মটার নাম হচ্ছে মাদ্রাসি। এই ফিল্মটা কিন্তু অফিসিয়াল রিলিজ ডেট হচ্ছে 5ই সেপ্টেম্বর, ইয়েস। 5ই সেপ্টেম্বর এই ফিল্মটা কিন্তু রিলিজ হতে চলেছে, ইয়েস। এটা দিয়ে শিবকার্তিকেয় প্রথমবারের মতো প্যান ইন্ডিয়া ডেবিউ করছে। তো দেখা যাক এই ফিল্মটা দিয়ে শিবকার্তিকের একটা বড় সড়ো একটা বক্স অফিস কালেকশন আবার আমাদের পর সে দেয় নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে মেঘনা গুলজারকে নিয়ে। তো বলিউডের ডিরেক্টর মেঘনা গুলজার, যে রাজির মতো সিনেমা বানিয়েছে আলিয়া ভাটকে নিয়ে, একটা আইকনিক সিনেমা, একটা ব্যাপক সিনেমা, আমার ব্যাপক লাগে, এবং সে আরও অনেক সিনেমা বানিয়েছে। তো তার যে ডিরেক্টর মেঘনা গুলজার, তার নেক্সট সিনেমায় লিড চরিত্রে থাকতে চলেছে পৃথ্বীরাজ সুকুমারন এবং করিনা কাপুর, ইয়েস। এই সিনেমাটার নাম হতে চলেছে দায়রা, ঠিক আছে। তো এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে, যাতে লিড চরিত্রে আমরা দেখতে পাবো পৃথ্বীরাজ সুকুমারন এবং করিনা কাপুর খানকে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের কার্তিক আরিয়ানকে নিয়ে। তো কার্তিক আরিয়ান এবার প্রডিউসার মানে কারণ জোহরের সাথে সে আবার একবার কোলাবোরেট করতে চলেছে, যাতে ডিরেক্টর হিসেবে থাকবে ফুকরে সিনেমার ডিরেক্টর, যে নাম হচ্ছে মৃগদীপ সিং লাম্ভা, যে ফুকরে সিরিজটা বানিয়েছে। তো সেই সিনেমার ডিরেক্টরের সাথে কার্তিক আরিয়ান কাজ করতে চলেছে। এই ফিল্মটার টাইটেল হতে চলেছে নাগজিলা, এবং এটা একটা মানে হরর কমেডি, বাট সাপকে নিয়ে এই হরর কমেডিটা হতে চলেছে, ইয়ে সাপের উপর বেস্ট করে এই হরর কমেডিটা হবে। এইতে আমরা কার্তিক আরিয়ানকে ডবল রোলে দেখতে পেতে চলেছি। একটা হচ্ছে আমাদের সেই হিরো থাকবে এবং সেই ভিলেন থাকবে, দুটো চরিত্রে এসে থাকতে চলেছে। এবং এই ফিল্মটাকে ডিরেক্ট করবে ফুকরে সিরিজের ডিরেক্টর, এবং এই ফিল্মটার প্রডিউসার হচ্ছে কারণ জোহর। দেখা যাক তাহলে কার্তিক আরিয়ান এই হরর কমেডি, এই সাপের ওপর বেস্ট করে এই কমেডি ফিল্মটা কীরকম মানে কতটা হেভি সে ডেলিভার করতে পারে, এটা দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, আমাদের রাজা সাহেবকে নিয়ে, প্রভাসের আপকামিং সিনেমা রাজা সাহেব, যেটা একটা হরর কমেডি সিনেমা। তো এই সিনেমার ভিএফএক্স এর দায়িত্ব দিয়েছে, ভিএফএক্স এর দায়িত্ব আছে কালকি 2898 এই সিনেমার যে ভিএফএক্স কোম্পানি, তারা কিন্তু ভিএফএক্স করছে আমাদের রাজা সাহেবের, এবং 10টা কোম্পানিকে দেওয়া হয়েছে রাজা সাহেবের ভিএফএক্স এর জন্য, যার মধ্যে একটা হচ্ছে আমাদের কালকি 2898 এর ভিএফএক্স। তো দেখা যাক এই ফিল্মটা নাকি 3D-তেও রিলিজ করা হবে, এরকমই এখনো পর্যন্ত আপডেট। দেখা যাক পরবর্তীকালে এটা কি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে স্পিরিটকে নিয়ে, প্রভাসের নেক্সট রিলিজ, যেটা নাম হচ্ছে স্পিরিট, প্রভাসেরই নেক্সট আপকামিং সিনেমা, যেটা নাম হচ্ছে স্পিরিট, ডিরেক্টেড বাই সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তো এই সিনেমাটার শুটিং জুন মাসে স্টার্ট হওয়ার কথা ছিল, বাট এখন কিন্তু শোনা যাচ্ছে এই ফিল্মটার শুটিং অক্টোবর মাস থেকে চালু হবে, ইয়েস। এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা সব কিছু এটাকে খুব মানে হেভি যত্ন নিয়ে এই কাজটা আনতে চাইছে, এবং প্রভাসকে এখানে আমরা খুব লিন একটা বডি তাকে আমরা দেখতে পাবো, যেটা প্রভাসকে খুবই আমরা একটা রোগা পাতলা, যেরকম মির্চিতে যেরকম সে ছিল সেরকম একটা চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি, ঠিক আছে, যাতে তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন আসবে। তাই জন্য এই ফিল্মটা নাকি একটু টাইম লাগছে। অক্টোবর থেকে শুটিং চালু হবে হচ্ছে আমাদের স্পিরিট মুভি, তার আগে প্রভাস রাজা সাহেব এবং তার যে আপকামিং সিনেমা ফৌজি, সেই দুটো সিনেমার কাজ শেষ করবে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে অজিত কুমারকে নিয়ে। তো গুড ব্যাড আগলি সিনেমাটি দিয়ে অজিত কুমার কামব্যাক করতে চলেছে। অলরেডি ফিল্মটা 250 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে নিয়েছে। শোনা যাচ্ছে এটা অজিত কুমারের লাইফের কেরিয়ার মানে হাইস্ট একটা বক্স অফিস হতে চলেছে, হাইস্ট কেরিয়ারের হাইস্ট একটা বক্স অফিস কালেকশন। তো এই ফিল্মটার যে ডিরেক্টর ছিল আদিক রবিচন্দ্রন, তার সাথেই নাকি অজিত কুমার আবার নেক্সট কোলাবোরেশনটা করতে চলেছে। ইয়েস, অজিত কুমারের নেক্সট ফিল্মটাও নাকি হতে চলেছে আমাদের এই সেম ডিরেক্টরের সাথে, আদিক রবিচন্দ্রনের সাথে। এবং অজিত কুমার এটা বরাবরই করে আসে, সে যখন একটা ফিল্ম করে এবং সেটা যখন হিট হয়, সে ব্যাক টু ব্যাক 2-3টে ফিল্ম সেই ডিরেক্টরের সাথেও করে। এখানে এটা আমরা শিবার সাথেও দেখেছিলাম, ঠিক আছে, এটা আমরা এইচ বিনোদের সাথেও দেখেছিলাম। তো এখন দেখা যাক আদিক রবিচন্দ্রনের সাথে নেক্সট ফিল্মটা কোন জনরার হয়, কিরকম হয়। এবং এই ফিল্মটা কিন্তু গুড ব্যাড আগলি সিনেমাটা কিন্তু দারুণ বক্স অফিস কালেকশন করছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারের কেসারি 2 সিনেমাটাকে নিয়ে। তো কেসারি 2 এর হাইপ কিন্তু খুব হেভি, খুব পজিটিভ। এই সিনেমাটি সেন্সর থেকে এ সার্টিফিকেট পেয়েছে, কারণ এই সিনেমাতে প্রচুর ভায়োলেন্স আছে। ভায়োলেন্স বলতে এই ভায়োলেন্সটা কিন্তু এরকম নর্মাল মার কাটারি ভায়োলেন্স না, এটা জালিয়ানওয়ালাবাগের যে ভায়োলেন্সটা আমরা দেখেছিলাম, যে একটা র ব্রুটালিটি দেখেছিলাম, সেটা দেখিয়েছে এই ফিল্মটাই খুব অথেন্টিকলি। তাই জন্য এই ফিল্মটা এ রেটিং পেয়েছে। এই ফিল্মটা
18+ একটা রেটিং পুরোপুরি দিয়েছে এবং এ রেটিং এটা। তো দেখা যাক এ রেটিংয়ের সাথে এই ফিল্মটা, একটা কোর্টরুম ড্রামা ফিল্ম, সেটা কিরকম চলে, কিরকম বক্স অফিস কালেকশন করে, এটা দিয়ে কি অক্ষয় কুমারের আবার একটা বিশাল বড়সড় কামব্যাক হয় নাকি, এটা দেখার মতো বিষয় হবে। তো এই ছিল টোটাল আপডেট। এবার আমরা কথা বলবো হচ্ছে বড়বাদের এই যে গানটা রিলিজ হলো মহামায়া, সেই গানটা আমার কিরকম লাগলো। তো এক কথায় এই গানটা কিন্তু আমার খুব একটা হেভি লাগেনি। গানটাতে আমরা দেখতে পাচ্ছি যে ইদিকে পলের ক্যারেক্টারটা কোনোভাবে আমাদের শাকিব খানের ক্যারেক্টারটাকে চিট করেছে এবং শাকিব খান সেটা নিয়ে প্রচুর কষ্ট পেয়েছে। সে তার কিচ্ছু ভাল লাগছে না, সে পুরোপুরি নেশা পানি করছে আবার যেরকম সে করতো, এবং সে পুরোপুরি বরবাদ হয়ে যাচ্ছে ভেতর থেকে, যার জন্য এই ফিল্মটার নাম হচ্ছে বরবাদ। তো এবার এই চিটিংটা করার পর শাকিব খানের এই অবস্থা, এবং সেই অবস্থাটাকেই জাহির করছে আমাদের সামনে এই গানটার মাধ্যম দিয়ে। বাট গানটার লিরিক্স অতটা আমার হেভি লাগেনি, নোবেল যেভাবে গেয়েছে গানটা আমার অতটা হেভি লাগেনি। এবং বরবাদের একটা গানই আমার সব থেকে টপ নচ লেগেছে, যেটার নাম হচ্ছে নিঃশ্বাস। ওই গানটা আপনি লুপে রিপিটে বারবার শুনতে পাবেন। বাট বাকি যে গানগুলো আছে সেটা আমি এই যে মায়াবী গানটা বলি, যেটা হচ্ছে আমাদের রোম্যান্টিক ট্র্যাক, বা দিদা গানটা বলি যেটা কাইন্ড অফ একটা রোম্যান্টিক ট্র্যাক, বা এখানে আমাদের এই যে মহামায়া যে গানটা, যেটা একটা দুঃখের গান, স্যাড গান। তো এই তিনটে গান আমার খুব একটা হেভি লাগেনি। বাট এই তিনটে গানের মধ্যে এই যে মহামায়া গানটা, এটাকে আমি একটু ওপরে রাখবো। নেক্সট রাখবো হচ্ছে আমাদের এই দিদা গানটা, তার 3 নম্বরে রাখবো হচ্ছে মায়াবী গানটা, এবং সব থেকে টপে যেটা থাকবে সেটা নিঃশ্বাস গানটা। তো বরবাদের মহামায়া গানটা কিন্তু আমার জন্য খুব একটা হেভি কাজ করেনি। হ্যাঁ, শাকিব খানের পারফরমেন্স ভালো লাগছে গানটাতে, ইদিকা পলের পারফরমেন্স ভালো লাগছে, গানটা যেভাবে শ্যুট করা হয়েছে ভালো, প্রোডাকশন ভ্যালু তো সত্যি খুবই ভালো। বাট ফিল্মটা কিন্তু বাংলাদেশে কাঁপাচ্ছে, দেখা যাক আমাদের ইন্ডিয়াতে কবে রিলিজ হয়। বাট গানটা আমার অতটাও ভালো লাগেনি। এই ছিল আমার রিয়াকশন এই গানটাকে নিয়ে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই গানটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল কিছু ছোট করে আপডেট, এবং তার সাথে সাথে মহামায়া গানটার রিভিউ। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলকে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।